অবশেষে খোঁজ মিলল রাইফেল শুটার দময়ন্তী সেনের। ভোরবেলায় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকা থেকে দময়ন্তী সেনকে খুঁজে পাওয়া গিয়েছে। তাকে খুঁজে পেতে তল্লাশির জন্য ইতিমধ্যেই এসআইটি গঠন করা হয়েছিল। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, কোথা থেকে কিভাবে খোঁজ পাওয়া গেল দময়ন্তী সেনের? দেখো, সেটা হচ্ছে প্রায় 40 ঘন্টা বাদে হাওড়ার বাসিন্দা রাইফেল শুটার দময়ন্তী সেনের খোঁজ পাওয়া গেছে। আজ ভোরবেলা হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে দময়ন্তী সেনের খোঁজ পাওয়া গেছে। পরিবার সূত্রে যেটা জানানো হয়েছে, তিনি সুস্থই রয়েছেন। তুমি জানো যে প্রায় 40 ঘন্টা আগেই হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার তিনি নিখোঁজ হয়ে যান বাড়ি থেকে। এবং পুলিশ সূত্রে অল্প যেটা জানা যায় যে হাওড়া স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ দেখে যে 4 নম্বর এবং 5 নম্বর প্ল্যাটফর্মে দেখা গেছে দময়ন্তী সেনকে সকাল 9:45 নাগাদ। তারপর তাকে যেটা সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের তরফে, বাবার তরফে একটি পোস্ট করা হয় তার ছবি দিয়ে, যে কেউ যদি খুঁজে পান তাহলে তার যেন খোঁজ দেওয়া হয়। সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে একজন কমেন্ট করেন যে দময়ন্তী সেনকে শ্রীরামপুরে দেখা গিয়েছে। এবং তারপরই হাওড়া সিটি পুলিশ যোগাযোগ করেন চন্দননগর পুলিশ কমিশনারের সঙ্গে। হাওড়া সিটি পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারের যৌথভাবে একটি সিট গঠন করেন এবং বিভিন্ন জেলায় জেলায় তার খোঁজ চলে। এবং অবশেষে দময়ন্তী সেনের খোঁজ পাওয়া গেছে আজ ভোরবেলা রামকৃষ্ণপুর ঘাট থেকে। তিনি সুস্থ রয়েছেন এবং পুলিশ সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে দময়ন্তী সেন তিনি বিভিন্ন জেলায় তিনি ঘুরেছেন। প্রথমে হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর যান এবং সেখান থেকেও আরো কয়েকটি জেলা তিনি ঘুরতে পারেন এবং শেষ পর্যন্ত তিনি তার হাওড়ায় বাড়িতে তিনি হয়তো ফেরার চেষ্টা করছিলেন। সেই কারণেই তাকে পাওয়া গেছে আজ ভোরবেলা হাওড়া রামকৃষ্ণপুর ঘাট থেকে। তিনি সুস্থ অবস্থায় রয়েছে। তবে পরিবারের তরফে, দময়ন্তী সেনের পরিবারের তরফে পুলিশকে ধন্যবাদ জানানো হয়েছে, কারণ পুলিশ এই যে প্রচেষ্টায়, প্রায় 40 ঘন্টার প্রচেষ্টা দময়ন্তী সেনকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে, সেই কারণে দময়ন্তী পরিবারের তরফে হাওড়া সিটি পুলিশ এবং চন্দননগর পুলিশ কমিশনারকে ধন্যবাদ জানানো হয়েছে। ধন্যবাদ সৌমিত্র। জাল নথি চক্রের তদন্তে দেশের 13 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস। তারাই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক ব্যক্তি অনাথ পরিচয়ে বাস করছিলেন এই দেশে। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। 2023 সালে তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় এনজিওর মাধ্যমে চলত সিন্ডিকেট চক্র। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে মোটা টাকার বিনিময়ে তৈরি হতো জাল নথি, আর সেই জাল নথি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ত অনুপ্রবেশকারীরা। সেই টাকা কি ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হতো? প্রশ্নটা উঠছে, কারণ জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথি চক্রের তদন্তেই বৃহস্পতিবার কলকাতা, 24 পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের 13 জায়গায় তল্লাশি চালায় ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। আর তারই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের এই বাড়িতেই হানা দেয় ইডি। সূত্রের খবর, এখানে থাকতেন আদিলুর রহমান, বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। বছর 3 আগে অর্থাৎ 2023 সালে আদিলকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। 2023 সালে 20 কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। কোনো রকম ইল্লিগাল কাজ হয়, পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, আমি তো মনে করি নেওয়া দরকার। আড়ালে যদি কোনো অসাধু কাজকাম হয়, নিশ্চয়ই সেটা ভারতের যে বিচার ব্যবস্থা অনুযায়ী তার সাজা পাওয়া দরকার। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ 40 লক্ষ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয় 180 গ্রাম সোনার কয়েন। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠবেই বা কেন? তারা টাকা নিয়ে নিশ্চয়ই জঙ্গি তৈরি করবে, আর জঙ্গি যদি তৈরি করে তাহলে জঙ্গি আমরা দেখব। এ যাবৎকাল দেশে যত জঙ্গি কার্যকলাপ চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসার বাচ্চা কি কেউ কখনো পেয়েছে? পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ধরনের কোনো দেশদ্রোহিতা বা মিথ্যা বা দেশের জন্য হুমকি এমন কিছু যদি চলে থাকে, তাহলে নিশ্চয়ই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কিন্তু তার আগে আমি বারবার বলবো, তদন্তটা অত্যন্ত নিরপেক্ষ এবং সততার সঙ্গে হওয়া দরকার। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা, ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো।
কাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে বসিরহাটেও একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় এটিএস ও ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। কলকাতা বিমানবন্দরের ভিতরে বাঁকড়া মসজিদে নামাজ পাঠের প্রতিবাদ কর্মসূচি থেকে পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের অনুমতি না মেলায় শেষমেশ জামিয়া ইসলামিয়া মাদানিয়া মসজিদে গিয়ে পড়া হলো নামাজ। তবে ভবিষ্যতে এই অনুমতি জোগাড়ের আইনের পথে হাঁটার কথা ভাবছে বাঁকড়া মসজিদ কমিটি। কিছু নয়, আমি চাইছি যদি আপনারা বলেন তাহলে আমরা পিছু হটলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কলকাতা বিমানবন্দর চত্বরে থাকা মসজিদে নামাজ পড়ার পুলিশের অনুমতি না পেয়ে শেষমেশ স্থান বদল করতে বাধ্য হল বাঁকড়া মসজিদ কমিটি। ওই এলাকা থেকে 100 মিটার দূরে জামিয়া ইসলামিয়া মাদানিয়া মসজিদে গিয়ে পড়া হলো নামাজ। বিতর্কের সূত্রপাত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে থাকা বাঁকড়া মসজিদ ঘিরে। নিয়ম অনুযায়ী বিমানবন্দরের রানওয়ের অন্তত 250 মিটার দূরত্বে কোনো নির্মাণ থাকার কথা নয়। কলকাতা বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের 165 মিটার দূরে রয়েছে 136 বছরের পুরনো বাঁকড়া মসজিদ। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর, এইখানে এইভাবে খুলে রাখা যায় না। এতদিন কলকাতা বিমানবন্দরের 7 নম্বর গেট দিয়ে ঢুকে মসজিদে যাওয়া যেত, এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। শুক্রবার প্রতিবাদ কর্মসূচির ডাক দেন বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমরা কাল যাব, ওই রাস্তায় বা কোথাও নামাজ পড়বো। এদিন সকাল থেকেই দেখা যায় বাঁকড়া সহ গোটা এলাকা মুড়ে ফেলা হয় কেন্দ্রীয় বাহিনী ও বিরাট পুলিশ বাহিনী দিয়ে। এলাকায় 163 ধারা জারি থাকার কথা বলে বারবার মাইকে ঘোষণাও চলতে থাকে পুলিশের তরফে। বাঁকড়া মোড় এবং তার সংলগ্ন পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা অর্থাৎ 144 ধারা জারি করা হয়েছে। এই নির্ধারিত এলাকায় 4 জন বা তার বেশি লোক জমায়েত হলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। এই যে ঠিক সার্ভিস রোডের উপরে যশোর রোডে ঠিক পাশে যে মসজিদ রয়েছে যার নাম রয়েছে জামিয়া ইসলামিয়া মাদানিয়া, এখানে কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন এবং যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই মসজিদেই তারা কিন্তু নামাজ পড়বেন। অর্থাৎ বিতর্ক যে মসজিদকে কেন্দ্র করে ছিল যে আজকে সেখানে ঢুকে তারা নামাজ পড়বেন, শেষমেশ কিন্তু সেখানে পুলিশ বা প্রশাসনের তরফে সেখানে অনুমতি না মেলাতে তারা শেষমেশ সিদ্ধান্ত নেন যে ঠিক যেখানে মসজিদটি ছিল অর্থাৎ এয়ারপোর্ট 7 নম্বর গেটের ঠিক অপোজিটে যে সার্ভিস রোড রয়েছে এখানের যে মসজিদ রয়েছে এখানে তারা নামাজ পড়বেন। আমাদের সিদ্ধান্ত আইনের রাস্তা খোলা। নেক্সট স্টেপ এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে, সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। এই ঘটনা ঘিরে সুর চড়িয়েছে বিজেপি। ওই হাই সিকিউরিটি জোনে নামাজ না পড়তে দেওয়ার জন্য সিদ্দিকুল্লাহ বাবুর কেন এত রাগ? এর পেছনে কোনো বিদেশি শক্তি কাজ করছে না তো? সেটা কিন্তু খতিয়ে দেখার দরকার। পরিকাঠামোগত উন্নয়নের প্রশ্ন, ফলে নিশ্চিতভাবে সকলের সহযোগিতা সবারই কাম্য, কিন্তু দীর্ঘদিন ধরে যদি কোনো আচার ধর্ম বিশ্বাসের জায়গা থাকে তাহলে সেখানে যারা যান তাদেরকে কনফিডেন্সে নিয়ে ঐকমত্য এবং সহমতের ভিত্তিতে যদি গোটা বিষয়টা মানুষকে বুঝিয়ে সবাই ইতিবাচক মন দিয়েই সহযোগিতা করবে। এই জল কোথায় গড়ায় সেটাই দেখার। সুকান্ত মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।